মা মরা মেয়ে কষ্ট হয়, মানে ভেতরে ফিলিংসটা আপনাকে বোঝাতে পারবো না। ও বয়স কতটুকু, ছোট বয়স। আমরা ওর জন্য খুব চিন্তার মধ্যে পড়ে আছি, কেন যোগে আটকে রাখা হয়েছে। মেয়েটাকে যদি চাইবো যে ছেড়ে দাও, মেয়েটাকে ওর বাবাকে ছেড়ে দাও, ওর বাবা অসুস্থ। আগে তিনি বীরভূমে থাকলেও এখন তার অস্থায়ী ঠিকানা তিহার। খুব স্বাভাবিক, গোটা বাংলা যখন জামাই ষষ্ঠীর আনন্দে মেতে উঠেছিল তখন জামাই ষষ্ঠী থেকে ব্রাত্য কেষ্ট মণ্ডল। এবার অনুব্রত মণ্ডলের শ্বশুর বাড়িতে দেখা গেল মন খারাপের ছবি। কান্নায় ভেঙে পড়েন তার শ্যালক। পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন অনুব্রত মণ্ডল, সেই নিয়ে তার যথেষ্ট সুনামও রয়েছে। স্ত্রীর চিকিৎসার জন্য দৌড়ঝাঁপ হোক বা মায়ের মৃত্যুর পর মেয়েকে বুক দিয়ে আগলে রাখা, কড়া রাজনীতিকের মোড়কের বাইরে অনুব্রত যেন ছিল এক অন্য মানুষ। তবে এবারে জামাই ষষ্ঠীতে তার শ্বশুরবাড়ির রংটাই পাল্টে গেছে। জামাই ষষ্ঠীতে অনুব্রতর শ্বশুরবাড়িতে কোনো আয়োজন নেই, তাকে নিয়ে মন খারাপের সুর পরিবারের। কান্নায় ভেঙে পড়লেন কেষ্টর শ্যালক বাপ্পা ঘোষ। অতীতের স্মৃতিচারণা করলেন বড় শ্যালক আনন্দ গোপাল ঘোষ। আসুন শোনাই তাদের কথা, কি বলছেন বাপ্পা ঘোষ, শুনুন। ষষ্ঠীর দিন আপনাদের জামাই অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট তিহারে বন্দী রয়েছে, তার সঙ্গে আপনাদের ভাগ্নিও বন্দী রয়েছে। ষষ্ঠীর দিন তাদের জন্য কতটা মন খারাপ রয়েছে মামাদের? মন খারাপ যেদিন থেকে মানে তিহারে নিয়ে গেছে সেদিন থেকে আমাদের মন খারাপ। মেয়ে তো আমাদের, মা মরা মেয়ে কষ্ট হয়, মানে ভেতরে ফিলিংসটা আপনাকে বোঝাতে পারবো না। ও বয়স কতটুকু, ছোট বয়স। আমরা ওর জন্য খুব চিন্তার মধ্যে পড়ে আছি, কেন যোগে আটকে রাখা হয়েছে। মেয়েটাকে যদি চাইবো যে ছেড়ে দাও, মেয়েটাকে ওর বাবাকে ছেড়ে দাও, ওর বাবা অসুস্থ। এখানে জামাই ষষ্ঠী করতে আসতেন কেষ্টবাবু? হ্যাঁ আসতেন, এখন তো কেউ মানে দিদি তো মারা গেছে, ঠিক আছে। ষষ্ঠী ফোঁটা নিতে আসতেন উনি, ব্যস্ত মানুষ ছিলেন তো, তবুও সময় করে একবার আসতেন উনি। আজকে আমাদের দেখছেন তো ঘরের কি অবস্থা। আমাদের তো এমনি আমার যে দাদার ছেলে আছে উনিও অসুস্থ, ছোট্ট বয়স থেকেই অসুস্থ উনি। ওনার নার্ভের প্রবলেম আছে, ওনাকে খাইয়ে দিতে হয়। যদি একটু স্মৃতিচারণা করেন, যদি যখন কেষ্টবাবু এখানে জামাই ষষ্ঠী করতে আসতেন তখন তো আসতেন, এবারে আমরাই বেশিরভাগই ওই বাড়িতে আপনার আম, লিচু, তারপর কলা, সরমলে স্পেশাল মিষ্টি এরকম তৈরি করে আমরা পাঠাতাম। আমাদের ট্রাভেলিংয়ের ব্যবসা ছিল, আমাদের জুতোর দোকান আর কিছু জমি জায়গা এগুলো আছে, এইভাবেই আমাদের চলতো। তারপর উনি তো একটা বড় জায়গায় গেছেন, ঠিক আছে। যখন সময় পেতেন তখন নেমন্তন্ন করা হতো। উনি এত কাজের ব্যস্ততার মধ্যেও ঘরে আসতেন, এমনকি এসে যাই হোক আমার যেটা করণীয় সেটা করতাম ওনাকে। ছবি মণ্ডল আপনার কে হন? দিদি হয়। মানে ওনাদের বিয়ে কি দেখাশোনা করা হয়েছিল না? অ্যাকচুয়ালি দেখাশোনা করি দিদির বিয়ে হয়েছিল, মানে এই পাড়া ও পাড়া মিলিয়ে। মানে দিদি খুব বড় মানে বিরাট ফিগার ছিল, তো ছেলে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আর তখন যোগাযোগের মাধ্যমে ওনার সঙ্গে যোগাযোগ হয়, আমাদের পাড়ার একজন যোগাযোগ করেছিলেন, তারপরে আমরা বিবাহ ওনার সঙ্গে দিই। বহু বছর আগের কথা, তখনও বীরভূম রাজনীতিতে কেষ্টর নামে ততটা জনপ্রিয়তা ছিল না। বাবার ব্যবসা সামলাতেন অনুব্রত। সেই সময় তিনি বিয়ে করেছিলেন পাড়ার মেয়ে ছবিকে। শ্বশুরবাড়ির দূরত্ব বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মেরে কেটে 200 মিটার। শোনা যায় ঢাকঢোল পিটিয়ে নয়, রেজিস্ট্রি করেই সেই বিয়ে হয়েছিল। সেই বিয়েতে সাক্ষী হয়েছিলেন সেই সময় স্থানীয় কংগ্রেস নেতা চিত্তরঞ্জন রক্ষিত, বিকাশ রায়চৌধুরীরা। সেই বিয়ে দেখাশোনা করেই হয়েছিল, যদিও একটি সাক্ষাৎকারে অনুব্রত দাবি করেছিলেন প্রেম করেননি তিনি। শ্বশুরবাড়ির সঙ্গে অনুব্রতর পরিবারের সম্পর্ক বেশ ভালোই। জামাই আদরে কোনোদিন খামতি রাখেননি ছবির পরিবার। অনুব্রত ও স্ত্রী বেঁচে থাকাকালীন শ্বশুরবাড়ি যেতেন, কিন্তু আপাতত তিনি বাংলা থেকে বহু দূরে। জামাই ষষ্ঠীর দিন যখন অন্যান্য জামাইরা শ্বশুরবাড়িতে যাচ্ছেন, সেই সময় অনুব্রত এবং তার মেয়ে সুকন্যার জন্য মন কাঁদছে অনুব্রত শালা আনন্দ গোপাল ঘোষের। এবার শোনাই আর কি বলছেন অনুব্রতর শ্যালক আনন্দ গোপাল ঘোষ, শুনুন। বন্ধুর সঙ্গে আসতেন, মোটরসাইকেলে, গাড়িতে আসতেন, বাইকে, মোটরসাইকেল আসতেন। সঙ্গে কে কে আসতেন? আমার ভাগ্নি, ওই সুকন্যা, ছবি আর কেষ্ট।
আপনার দিদির প্রয়াতের পর টুবাই এই বাড়িতে আসতো সুকন্যা, অনুব্রত কন্যা সুকন্যা। তো সেক্ষেত্রে বিগত 2 বছর ধরে তো সুকন্যাও তিহারে বন্দী রয়েছে। ওই বাড়ি যাওয়ার সময় করতে হতো, তো যাওয়ার সময় দেখতে হয়, একবার যেতে হয়। সুকন্যা থাকার সুকন্যা নেই, আমি আর যাই না। মন খারাপ তো করছে, জামাই ষষ্ঠীর দিন মন খারাপ করবি তো। ষষ্ঠীর ফোঁটা নিতে আসতে পারলো না সুকন্যা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তিহারবন্দি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট শ্বশুর বাড়িতে, যে বাড়িতে একটা সময় জামাই ষষ্ঠীর দিন ঘটা করে চিরাচরিত প্রথা মেনেই কিন্তু ষষ্ঠী নিতে আসতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। তিহারে বন্দী রয়েছে তার কন্যা সুকন্যা মণ্ডল। এই বাড়িটি হচ্ছে সুকন্যা মণ্ডলের মামার বাড়ি। 2 মামা রয়েছেন, এখনো মামিও রয়েছেন। সকলের মন কিন্তু ভারাক্রান্ত, কারণ জামাই ষষ্ঠীর দিন ষষ্ঠীর ফোঁটা নিতে আসতে পারেনি টুবাই, তাদের প্রিয় ভাগ্নি, যার নাম সুকন্যা মণ্ডল। তিহারে বন্দী রয়েছে। এক ছোট মামা বাপ্পা ঘোষ, তিনি কিন্তু একেবারে চোখ ভেজালেন, চোখ কান্নায় তিনি একটু স্তব্ধ হয়ে গেলেন। তিনি আস্তাকে ক্যামেরার সামনে তিনি কথোপকথন করতে করতে তিনি কিন্তু কান্নায় ভাসিয়ে ফেলেন। তিনি বলেন যে সুকন্যাকে যদি ছেড়ে দেয় খুব ভালো হয়, কারণ উনি খুবইও একটা ভালো বাচ্চা মেয়ে। এরকমভাবে তাদের মামার পরিবার যে অনুষ্ঠানের দিন থেকে তাদেরকে বাধ্য হয়েছে। এর আগেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলেছেন যে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট কিন্তু রাজনৈতিক চক্রান্তের শিকার। ভারতীয় জনতা পার্টি ইডি সিবিআইকে কাজে লাগিয়ে অনুব্রত মণ্ডলকে জেলে পুরে রেখেছেন। নির্বাচনে এমনও ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে অনুব্রত মণ্ডল কিন্তু ভোট শেষ হয়েছে, এবার ছাড়া পেতে পারে। তবে শেষমেশ এই বাড়িতেই বহু বছর ধরেই কিন্তু জামাই ষষ্ঠী নিতে আসতেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। আগে তিনি বীরভূমে থাকলেও এখন তার ঠিকানা তিহার। খুব স্বাভাবিক, জামাই ষষ্ঠীতে আর শ্বশুর বাড়ি যাওয়া হলো না। চোখের জলে সে কথাই বলছেন অনুব্রত মণ্ডলের শালক। শোনাবো আরেকবার। মা মরা মেয়ে কষ্ট হয়, মানে ভেতরের ফিলিংসটা আপনাকে বোঝাতে পারবো না। ও বয়স কতটুকু, ছোট বয়স। আমরা ওর জন্য খুব চিন্তার মধ্যে পড়ে আছি, কেন যোগে আটকে রাখা হয়েছে। মেয়েটাকে যদি চাইবো যে ছেড়ে দাও, মেয়েটা ওর বাবাকে ছেড়ে দাও, দেখবো বাবা অসুস্থ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।